স্যার, আমি রাহুল। প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত জানাই। স্যার, সরিজাল কাণ্ডে প্রায় 11 ঘন্টা সিআইডি কর্তাদের প্রশ্নের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরিজাল কাণ্ড এই বিষয়টিকে পশ্চিমবঙ্গবাসীর কাছে ঠিক কতটা লজ্জাজনকভাবে আপনি মনে করেন? খুবই লজ্জাজনক। এই ধরনের ঘটনা তো আগে হয়নি। তৃণমূল বালি, পাথর, কয়লা, চাকরি, মাটি সব কিছুর থেকে টাকা খেত। এখন ক্ষমতা চলে যাওয়ার পর সেখান থেকে তো আর টাকা খেতে পারছে না। চুরির অভ্যাসটা তো বন্ধ হয়নি, তাই নিজের দলের বিধায়কদের সই চুরি করছে, সই জাল করছে। চোর জোচ্চোররা একজোট হলে এটাই হয়। স্যার, অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের নামে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। তিনি ধরা পড়লে কি কেচকুট থেকে উঠে বেরিয়ে আসবেন কোনোভাবে মনে হয়? ওই তো করতো, অভিষেকের নির্দেশ পালন করে ওই করতো সব। ফোন করতো পুলিশকে, আমলাদের, নেতাদের। ও ভাইপো প্রতিষ্ঠিত তোলাবাজ, ভাইপো তোলাটা তুলতো এদের মাধ্যমে। তো এখন কোথায় পালাবে? ঠিক ধরা পড়বে, ভাইপোর পর্দা ফাঁস হবে। অলরেডি পর্দা ফাঁস হয়ে গেছে, ভাইপো জেলে যাবেই। স্যার, কুণাল ঘোষ প্রথমে সাংবাদিক, তারপর আমরা তাকে দেখেছিলাম এক ফোনে 1 লাখ টাকা, তারপর সারদা কাণ্ড। সবসময় কেউ নেতামন্ত্রী গ্রেপ্তার হলেই তিনি সাফাই দিতেন যে দাগ আছে, এখন তার গায়ে দাগ লাগলো। এ বিষয়ে কি বলবেন? দুজন গ্রেপ্তার হয়েছে, মানুষের একটা জনরোষ আছে। কুণালবাবুই ভালো বলতে পারবেন তার অবস্থানটা ঠিক এক্স্যাক্টলি কোথায়। তার অবস্থান নিয়ে সবসময় একটা ধোঁয়াশা এবং একটা দ্বন্দ্ব তৈরি হয়। স্যার, আরজি কর কাণ্ডে ঘটনাস্থলে কালকে সিবিআই আবার করুক তদন্ত। যে সেমিনার রুম নাকি খোলা হয়নি সেখানে যাক। তিলোত্তমা তার মৃত্যুদিনে যাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তাদেরকে জেরা করা হোক। সেই সময় যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পুনরায় তাদের জেরা করা হোক। এর একটা প্রকৃত তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। বিনীত গোয়েলদের জেরা করা উচিত সিবিআইতে। অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, এদের সবাইকে জেরা করা উচিত। অনেক কিছু বেরিয়ে আসবে। এবং মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যিনি ঝাড়গ্রাম থেকে টানা ফোন করে তৎকালীন কমিশনার বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মোবাইল ফোনটা নিয়ে নেওয়া উচিত সিবিআই। ওখানে অনেক রহস্য লুকিয়ে আছে। স্যার, বর্তমান মুখ্যমন্ত্রী উনি প্রথমবার গতকাল পৌরসভার প্রধান যে কার্যালয় সেখানে গেলেন এবং স্বচ্ছতা অ্যাপ, একটা স্বচ্ছ ভারত গড়ে তোলার অভিযানের মধ্যে উনি লঞ্চ করলেন। আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ কি এর মাধ্যমেই শুধু সচেতন হবে, না আরো কোনো সাধারণ মানুষকে সচেতন নিজের থেকে হতে হবে। সরকার কত কাজ করবে, যেখানে সেখানে পানের পিক ফেলা, খৈনি গুটখা খেয়ে ফেলা, পিক ফেলা, সিগারেটের বাট ছুঁড়ে ফেলা, চায়ের কাপ যেখানে সেখানে ফেলে দেওয়া, যত্রতত্র প্লাস্টিক ব্যবহার করা। সরকার প্রচার করতে পারে, আমরা নিজেরা যদি সচেতন না হই সরকার পক্ষে সম্ভব। স্যার, 76 কোটি টাকার সোনার গয়না কালকে আমরা দেখলাম যে সব্যসাচী দত্তের বাড়ি থেকে পাওয়া গেল। তিনি তো প্রথমে ছিলেন কাউন্সিলর, তারপর এমএলএ করেন, সেখান থেকে 5 বছর মতো আপনার ছিলেন বিধাননগরের মেয়র। আপনার কি মনে হয় যে এই কদিন কাজ করলেই এত কোটি টাকার সম্পত্তি বানানো বা সোনা কেনা সম্ভব? বলতে পারো না। সব্যসাচী বাবুর ওনার হাব ভাব, কায়দা কানুন, চলন সবই তো একটু অন্যরকম না। বিরাট মাতব্বর, সবকিছু বিরাট বোঝে। ওনাকেও তো চোর শুনতে হয়েছে, ডিম খেয়েছেন। ও প্রাপ্য এগুলোতে, এমন লুটপাট করেছে, প্রাপ্য। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিসের ভেতর থেকে পাওয়া গেল মেকআপ রুম, বডি ম্যাসাজের সরঞ্জাম, অন্যান্য আপত্তিকর জিনিস। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের অনেক নেতার ওয়ার্ড অফিস, পার্টি অফিস থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এর মধ্যে অস্বাভাবিকতা নেই। তৃণমূল এইসব কাজই করেছে, মানুষ এখন সব জানতে পারছে, এটাই।
আগামীকাল 6 মাসের মধ্যে পুরসভার ভোট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আপনার কি মনে হয় এটা একদম সঠিক সময়? হ্যাঁ, ঠিক সময়। 7ই ডিসেম্বরের মধ্যে সব হবে, ডেলিমিটেশন হবে। শুভেন্দুবাবু প্রত্যেকটা সিদ্ধান্ত খুব বলিষ্ঠ। প্রশাসক এখন আছেন স্মিতা পান্ডে, তার জায়গায় নির্বাচিত মেয়র আসবেন। খুব ভালো ভালো উদ্যোগ। স্যার, আজকে পাহাড়ের সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন পাহাড়বাসীকে, যে আগের মুখ্যমন্ত্রী এখানে খালি ঘুরতে আসতো, আমি আসবো কাজ করতে। খুব ভালো কথা। তা আপনি এটা তাৎপর্যটা যদি একটু না, সাধারণ মানুষদের বুঝিয়ে- প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে সঙ্গী সাথীদের নিয়ে যেতেন, চা বাগানে ঘুরতেন, নাচ করতেন আদিবাসীদের সাথে, রাস্তার ধারে লোক দেখানো চা বানাতেন, এই করব সেই করব করতেন, মাঝে মধ্যেই যেতেন। ডেলোতে গিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে মিটিং করেছিলেন। তা শুভেন্দুবাবু তো প্রথম কথা, যে দায়িত্ব তার কাছে আছে, এত বিলাসিতা করার সময় তার নেই। টু দ্য পয়েন্ট কাজ করছেন, যাচ্ছেন, কাজ করছেন, চলে আসছেন। এরকম চলতে থাকলে শুভেন্দু অধিকারী জ্যোতিবাবু রেকর্ডকে ছাপিয়ে যাবে। আমার এই কথাটা আপনার দর্শকদের বলে দেবেন। শুভেন্দুবাবু রেকর্ড করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে। তার জন্য আরো অনেক বড় কিছু অপেক্ষা করে আছে আগামী দিনে। সমগ্র দর্শকদের তরফ থেকে আর আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। এর আগেই আমরা দেখেছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই এর যে তৃতীয় অতিরিক্ত চার্জশিট, সেখানে একটি অডিও ক্লিপিং এর কথা উল্লেখ রয়েছে এবং সেই 15 মিনিটের অডিও ক্লিপিংয়ে বারংবার উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা রয়েছে লিপস অ্যান্ড বাউন্স, তার নাম। সেই সূত্র মারফত যে তদন্ত চালানো হয়, সেই তদন্তের নিরিখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ইডির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ডাকা হয়েছিল এবং দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সময়ের বেশ কিছুক্ষণ আগেই সেই ইডির দপ্তরে হাজিরা দেয়। এমনকি 11 ঘন্টার টানা জেরা চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ইডি সূত্রে খবর যে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ। দুজনকে ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করে এবং সেই যে অডিও ক্লিপ, 15 মিনিটের অডিও ক্লিপিংয়ে শোনা যায় যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া হয়। এমনকি সেই অডিও ক্লিপিংয়ে বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামও উঠে আসে। ইডির সন্দেহ হয় যে লিপস অ্যান্ড বাউন্স নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা রয়েছে, সেই সংস্থাতেই ব্যবহৃত হয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা। সেই প্রসঙ্গে ইডি প্রায় 12 পাতার একটি প্রশ্নমালা তৈরি করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 11 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জিজ্ঞাসাবাদ হওয়ার পর বেরিয়ে এসে কি বলছেন আমরা একবার শুনে নেব। একটা সাবান পাঠিয়েছিল এবং আমাকে 15 তারিখ সশরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। গতকালও প্রায় 8.5-9 ঘন্টা সিআইডি আমাকে তলব করেছিল এবং আজ প্রায় সকাল 11টার আগে এসেছি, এখন 10টা বাজে। 11 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বিগত দিনে অতীতেও আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কেসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে 2বার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই এর অফিসে গেছি। সব মিলিয়ে প্রায় আমি 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তা সমর্থন দিয়েছি এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে, তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, তার যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে
উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতা স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে আমরা ওতে চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসবো। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে ইসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কাস্টাডিতে নেই, সব বেল পেয়ে গেছে। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে আমি নিশ্চিতভাবে আগামীকাল তো আপনারা ঠিক এই ঘটনার একদিন পরে অর্থাৎ 16ই জুন সিআইডির ভবনে ভবনে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। যেমনটা জানা যাচ্ছে যে ভোট প্রচারে এসে বারংবার উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরেই প্রথমে বাগুইহাটি থানায় তার নামে একটি এফআইআর দায়ের করা হয়। পরবর্তীকালে এই যে এফআইআর তার তদন্তভার গিয়ে পড়ে বিধাননগর সাইবার সেলের হাতে, এবং তারপরে সিআইডি এই তদন্তভার নিজের হাতে তুলে নেয়। সেই প্রসঙ্গে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয় এবং 16ই জুন তাকে সিআইডির যে ভবানী ভবন রয়েছে সেখানে তাকে তলব করা হয়। তাকে সকাল 12টায় টাইম দেওয়া হয়, এবং যেমনটা দেখা গেছে যে ইডির দফতরে যেমন তিনি সময়ের আগেই পৌঁছেছিলেন, এক্ষেত্রে ভবানী ভবনেও তিনি সময়ের বেশ কিছুটা আগে অর্থাৎ 3 মিনিট আগে 11:57 ভবানী ভবনে প্রবেশ করেন। সেই ছবি একবার আমরা দেখে নেব। সময়সীমার আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিলেন, সেটাই কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে, এবং তার আইডি কার্ড চেক করা হয়। প্রতিদিনই তাকে যে সামন নোটিশ তাকে যে তলব করা হয়েছে সেই ছবি ভবানী ভবনে দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন মেন বিল্ডিংয়ে, যাচ্ছেন সেই ছবি দেখতে পাবেন। ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছেন যে 4 তারিখের পর ডিজে বাজানো হবে। সাধারণ মানুষ মনে করছেন যে তিনি যে ভঙ্গিমায় এই ডিজে বাজানোর কথা বলেছেন তা কোনোভাবেই স্বাভাবিক নয়। কেউ কেউ মনে করছেন যে তৃণমূলে যারা দলীয় কর্মী রয়েছে তাদেরকে তিনি উস্কানি দিচ্ছেন, কারোর মনে ভয়ের সৃষ্টি হয়েছে। মূলত এই ভয়ে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছিল বাগুইহাটি থানায়। পরবর্তীকালে যখন সিআইডি এই তদন্তভার হাতে নেয় তার নামে 4টি মামলা রুজু করা হয়, তার মধ্যে 3টি জামিন অযোগ্য মামলা, যেমন বিএনএস 142, বিএনএস 196, এমনকি 353 সাবসেকশন 1, এমনকি একটি মামলা রয়েছে যেটা 351 সাবসেকশন 2। এই মামলাটি একমাত্র জামিনযোগ্য মামলা হিসেবে রুজু করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এখন দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, এই প্রক্রিয়া কতটা দীর্ঘায়িত হয়। কারণ আমরা দেখেছি সিআইডি সইজাল কাণ্ডেও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে এবং প্রায় 10 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ চালিয়েছে। গতকালও ইডির দপ্তরে প্রায় 11 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের যে এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতটা দীর্ঘায়িত হয় এখন সেটাই দেখার বিষয়।
ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতের দিক কোন দিকে যাবে। এই বিষয়ে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখতে থাকুন সিএম নিউজ মিডিয়া। ক্যামেরায় সঙ্গীতার সঙ্গে আমি রুমেলি, সিএম নিউজ মিডিয়া, কলকাতা।